This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে কাকদ্বীপের কলেজে চাকরি বিতর্ক। অভিযোগ টিএমসিপি করলেই মেলে কলেজে চাকরি। 2022 সাল থেকে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। এদের প্রত্যেকের যোগ্যতা তৃণমূলের ছাত্রনেতা কর্মী। এই নিয়োগের কথা স্বীকার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক মঞ্জুনাথ পাখিরার। গভর্নিং বডির সিদ্ধান্তে নিয়োগ বলছেন কলেজের প্রিন্সিপাল। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। আমি জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেব। আমরা ওই জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম। কিন্তু আমি গভর্নিং বডিকে একটাই কথা বলেছিলাম, এটা একদম মানে পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা, যে কাউকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না। অভিযোগ এই নিয়োগের বিরোধিতা করায় 2023 সালে কলেজের প্রাক্তন ছাত্র তথা এবিভিপি নেতা নিপুত দাসকে ইউনিয়ন রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয়েছিল। সেই সময় কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন নিপুত, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ না দেওয়ায় পুলিশের তদন্ত এগোয়নি বলে দাবি রয়েছে। কাকদ্বীপ কলেজেও কাজ করে, আবার অন্য জায়গায়ও কাজ করে। আবার এমন লোক রয়েছে যারা কিনা কাজও করে না, কিন্তু বাইরে গিয়ে অন্য কাজ করে, কিন্তু স্যালারিটা ঠিক মতন পৌঁছে যায়। ঠিক আছে, এরকম অনেকে রয়েছে। এবিভিপি প্রতিবাদ করেছিলাম এবং কি 2023 সালে আমাকে ইউনিয়নে ফেলে আমাকে মেরেছিল, তাতে চোখ টোক ফাটিয়ে দিয়েছিল। ঠিক আছে, এফআইআরও করেছি আমি। তার এফআইআর করতে গিয়ে পুলিশে যখন বলছে যে কলেজে সিসিটিভি যখন দরকার আছে তাহলে প্রিন্সিপালের সাথে যোগ করুন, কিন্তু প্রিন্সিপাল কোনো রকম সিসিটিভি দেয়নি। এই পুরো চক্রে প্রিন্সিপালও জানে। এদিকে কিভাবে চাকরি পেলেন বলতে পারেননি টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মী তৌসিফ সর্দার। আমরা আছি অনেকজন, আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিল। এখন কতজন সংখ্যাটা ওটা আমি ঠিক বলতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলতে পারবে। আপনারা কিভাবে ঢুকলেন, কেন নিয়োগটা কিভাবে হয়েছিল? দেখুন, আমি অত কিছু বলতে পারবো না। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়েছিল? দলের পক্ষ থেকে হয়েছে? দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দলের? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতেন। হ্যাঁ। টিএমসিপির সভাপতি দেবাশিস দাস এবং মথুরাপুরের সাংসদের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে কলেজের অস্থায়ী কর্মীদের অনেকেরই। এত বড় কর্মকাণ্ড অথচ কিছুই জানেন না বলে দাবি করেছেন টিএমসিপির জেলা সভাপতি দেবাশিস দাস। সেটা বলতে পারছি না, ওটা কলেজ কর্তৃপক্ষ কিভাবে করেছে বা কিভাবে নিয়োগ করেছে সেটা আমি জানি না, কারণ জিবির প্রেসিডেন্ট আছেন আমাদের এমএলএ সাহেব, কিভাবে কি করেছে বা প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলে আপনারা জানেন। আমার সাথে সবার ছবি থাকতে পারে, কর্মী তৃণমূল ছাত্র পরিষদ করে, সবার সাথে আমার ছবি থাকবে, এটা স্বাভাবিক। তো এই চাকরিগুলো কি দল থেকে দেওয়া হয়েছিল সেটা বলতে পারছি না। আমি তো কলেজের ব্যাপারে আমি জাস্ট সংগঠন বাদে অন্য কোনো ব্যাপারে ইন্টারফেয়ার কোনোদিন করিনি আর করিও না। এদিকে মনোজিৎ মডেল রাজ্যের অন্য কলেজেও। কসবা আইন কলেজে মনোজিতের নিয়োগ নিয়ে ঢাক ঢাক গুড়গুড়ের মাঝেই সামনে আসছে এমন আরো ছবি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অস্থায়ী কর্মী কলেজেরই টিএমসিপি সভাপতি। আবার উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজে 10 তৃণমূল ছাত্র পরিষদের সদস্যকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে একই কাণ্ড। কলেজের টিএমসিপির সভাপতি, প্রথম বর্ষের ছাত্র কলেজের গ্রুপ ডি অস্থায়ী কর্মী। প্রথম বর্ষের ছাত্র সুমিত মণ্ডল কিভাবে কলেজের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন তা নিয়ে প্রশ্ন তোলে এবিভিপি। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন, তিনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনিই কলেজের সভাপতি। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিভিপির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর পাইনি। নিয়োগের কথা স্বীকার করে নেন সুমিত। তার দাবি, কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি আবু তাহের
তিনি কি বলছেন? আমার কাছে অভিযোগ এসেছে, নিশ্চয় হচ্ছে আমি এই বিষয়টা খতিয়ে দেখব। একই ছবি হুগলির উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজে। এই কলেজে 2016 সাল পর্যন্ত মোট 27 জন অস্থায়ী কর্মী নিয়োগ হয়। অভিযোগ, তাদের মধ্যে 10 জন তৃণমূল ছাত্র পরিষদের। বিজেপির অভিযোগ, প্যারিমোহন কলেজ দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ওই কলেজের অভ্যন্তরে অস্থায়ী চাকরি দেওয়া হয়। আদতে দাঁড়িয়ে রাজা প্যারিমোহন কলেজটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজদের আতুর। চাকরি যে কোনো বেকারের জীবনে প্রয়োজন আমি মনে করি, সে বেকার রাজনীতি করুক চাই না করুক, কিন্তু এটা সিপিএম এর বলার কোনো অধিকার নেই যে তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে। আমরা দেখেছি সব পার্টি মেম্বার 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছে। কসবার আইন কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছিল তৃণমূল কর্মী ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রকে। ধর্ষণ কাণ্ডে গ্রেফতারির পর মনোজিতের একের পর এক কুকীর্তি সামনে আসছে। এবার অন্য কলেজেও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের অভিযোগও সামনে আসছে, জানিয়ে সরব হচ্ছেন বিরোধীরা। কনিষ্ক মাইতি ও আসিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। একাধিক কলেজে টিএমসিপি নেতাদের নিয়োগ নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত, এটা ব্যক্তিগতভাবে যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না। 9 অগস্ট তিলোত্তমার বাবা মাকে নিয়ে নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারী। রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান বিরোধী দলনেতার। পানিহাটিতে রথের অনুষ্ঠান শেষে তিলোত্তমার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা কথা বলেন তিলোত্তমার পরিবারের সঙ্গে। তিলোত্তমার বাবা মাও জানান তারা এই অভিযানে থাকবেন। মেয়ে এখনো বিচার পায়নি, মেয়ের জন্য বিচার চাইতেই সমাজের সব স্তরের মানুষকে অভিযানে যোগ দেওয়ার আহ্বান তিলোত্তমার পরিবারের। 9 অগস্ট নবান্ন অভিযানের পাশাপাশি 14 অগস্ট ফের রাত দখলের ডাক দিলেন তিলোত্তমার মা। যে 9 আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। বাকিটা ওনার মুখ থেকে শুনবেন। উনি শুধু আমাকে বলেছেন, মাতৃদেবী বলেছেন যে 9 তারিখও হোক, যেভাবে গত বছর 27শে আগস্ট ছাত্র সমাজ করেছিল। আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে 14ই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক, এটা মাতৃদেবীর ইচ্ছা। অর্থাৎ আমি খুশি, কৃতজ্ঞ। একটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব। আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায়, পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। সিবিআই এর আয়োজক একজনকেই এখনও সেই 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল
আমরা যে তিমিরে ছিলাম এখনও সেই তিমিরেই, কারণ সেই 9 তারিখেই রাত্রে ওই সঞ্জয় রায়কে ধরে ফেলেছিল। তারপরে দুজনকে মাত্র ধরেছিল, তাদেরও চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়ে গেছে। এগুলোই ওনাকে বললাম। তাহলে কি সিবিআই কাউকেই পায়নি, নাকি পেয়েও কিছু করছে না, ধামাচাপা দিয়ে তারাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? এটাই বললাম। কি বললেন শুভেন্দু অধিকারী? কি বললেন? কাকে বললেন? শুভেন্দু বললেন আমি উপরের লেভেলে এগুলো জানিয়েছি, দেখছি কি করা যায়।